আওয়ামী লীগ একটা ফিনিক্স পাখি, এই মুহূর্তে অনেকেই বলেন যে তারা শীত নিদ্রায় আছে, ঘুম কবে ভাঙবে তাদের? তারা এখনো যে আওয়ামী লীগ যে ফিনিক্স পাখিটি দেখছে, আহ সেই ফিনিক্স পাখির তত্ত্ব থেকে বের হতে হবে। এখন ডিজিটাল ফিনিক্স পাখি, এখন প্রকৃত রিয়েল ফিনিক্স পাখি কিন্তু আকাশে আর উড়বে না। এখন উড়াতে হবে এআই যুগে চলে গেছে বিশ্ব। এআই এর ফিনিক্স পাখি, ডিজিটাল ফিনিক্স পাখি। যে স্মার্ট বাংলাদেশ আহ, কথা আওয়ামী লীগ বারবার বলে, আমরা আওয়ামী লীগের কাছ থেকে আসলে স্মার্ট অ্যাক্টিভিটিস দেখতে চাই। স্মার্ট অ্যাক্টিভিটিসটা যদি তারা, যেমন উনি এখানে উদাহরণ দিয়েছেন, সার্জিস হাসনা তেরা ফেসবুকে লাইভ করলে, কথা বললে লাখ লাখ ফলোয়ার। আপনারা কি জানেন যে ফলোয়ার গুলো ওরা কিভাবে পেয়েছে? এবং ওরা যখন দেখে, ওদের দেখবেন যে হাজার হাজার কমেন্ট, কিন্তু রাজুতে ডাক দিলে 100 যায় না। তাহলে কারা তারা? কমেন্টস কিন্তু কয়েক হাজার, লোক কিন্তু 100 হয় না। তাদের পহেলা বৈশাখের অনুষ্ঠানে শুধু তারা আর ক্যামেরাম্যান ছাড়া আর কেউ ছিলেন না। তাহলে এর কারণ কি? কিন্তু আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে যে লাইক ফলোয়ার এগুলো তো কেনার দরকার ছিল না, কারণ আওয়ামী লীগের তো এমনি কয়েক কোটি ফলোয়ার আছে। আওয়ামী লীগকে তো টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনতে হবে না। প্রশ্নটা ওখানে যে আপনারা এই যে কয়েক কোটি আপনাদের জনসমর্থন, সেটাকে আপনারা কেন এখনো সোশ্যাল প্ল্যাটফর্মে এক জায়গায় টানতে পারছেন না, সেটা আপনারা একটু ভেবে দেখুন। আপনাদের মাঝখান থেকে আপনারা এরকম কাউকে বের করুন, 2 জন 3 জন বা 4 জনকে বের করুন, যারা মোটিভেশনাল স্পিকার, যাদের কথা সমাজের আওয়ামী লীগ বাদে সকলের কাছে গ্রহণযোগ্য। আপনি তো ভুল করছেন একটা জায়গায়। এখন যারা আওয়ামী লীগের শীর্ষ জায়গাগুলোতে রয়েছে, তারা নিজেরাই স্পিকার হতে চান, তারা নিজেরাই নেতা হতে চান, নেতা বানাতে চান না কাউকে। আমি তো বললাম এখন তাদেরকে যদি, তারা যদি মনে করে যে তারা এখনো পদ আঁকড়ে পড়ে থাকবে, তরুণদেরকে জায়গা দিবে না, মেধাবীদেরকে এখনো জায়গা দিবে না, এখনো তারা এগুলা নিয়ে তারা হালুয়া রুটির ভাগ বটোয়ারা করবে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার ততই বিলম্বিত হবে। তখন ওই মানে হচ্ছে যে আপনার যে জিনিসটা হচ্ছে, আমি ছোট একটা গল্প বলি। সেটা এক চোর মারা যাওয়ার সময় তার ছেলেকে বলেছে যে তুমি এমন কোনো কাজ করবা না যাতে মানুষ আমাকে খারাপ বলে। তখন চোরের ছেলে বলে যে সারা জীবন তুমি চুরি করেছো, তো তুমি মারা গেলে মানুষ তোমাকে ভালো বলবে, এটা কি বলো? এখন যেহেতু বাবা তার ছেলেকে বলেছে, তো স্বাভাবিক বাবা মৃত্যুর পর ছেলে চিন্তা করছে যে কি করা যায়। এখন কি করা যায় তত্ত্বে ছেলে কি করলো, তার বাবার প্রফেশনটাই বেছে নিল, সেও চুরি করা শুরু করলো। সে চুরি করা যখন একটা বাড়ি থেকে সাকসেসফুলি চুরিটা করে শেষ করে যখন বের হয়, তখন ওই বাড়িতে আগুন দেয়, দিয়ে চলে আসে। তখন মানুষ বলে তার বাপটা ভালো ছিল, ও চুরি করে চলে যেত, ও আগুন দেয়। এখন বা আওয়ামী লীগের অবস্থা এই অবস্থায় হয়েছে, এখন বিএনপি যদি আগুন দেওয়ার রাজনীতি শুরু করে বাংলাদেশের ক্ষমতায় এসে, তাহলে মানুষ বলবে আওয়ামী লীগে ভালো ছিল, বিএনপি রে বাদ দে। এছাড়া যদি আপনারা এই তত্ত্ব থেকে বের না হয়ে আসে, আওয়ামী লীগ স্মার্ট পলিটিক্সে যদি আওয়ামী লীগ না ঢুকে, এই স্মার্ট পলিটিক্স ছাড়া এখন এই মুহূর্তে দেখেন, ওদের কি কোনো বিশাল কোনো গ্যাদারিং ছিল 5ই আগস্টের আগে বা ওদের আন্দোলনে? বাংলাদেশের কয়টা জেলাতে আন্দোলন হয়েছে বলুন, আপনারা নিজেরাই তো জানেন সেটা। তাহলে হঠাৎ করে একটা এই যে গণজোয়ার 5ই আগস্টের দিন লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসলো, গুজব বলেন যাই বলেন না কেন, মানুষ তো নেমেছে। মাথাও যদি গুনেন, আমরা সেদিন অনেকে অনেক কথা বলুক, আমি সেদিন রাজপথে ছিলাম, মাথা মানে এই জিনিসগুলো আমি সচক্ষে আমার চোখের সামনে ঘটেছে। লাখো লাখো মানুষ, ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তার মুখ যেন গণভবনে গিয়েছিল, মিশেছে। আপনি মিরপুর থেকে, উত্তরা থেকে, যাত্রাবাড়ি থেকে, তারপরে আপনার নিউ মার্কেটের ওই কোন রাস্তাতে গাড়ি চলার জায়গা ছিল। শেষ করছি, এই জায়গা থেকে আপনাদেরকে বের হতে হবে। আওয়ামী লীগকে যদি বের হতে হয়, আওয়ামী লীগকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে প্রপার ইউটিলাইজেশন এবং যে কর্মী বাহিনী গঠন করা দরকার, এবং যে ফেস গুলো মানুষের কাছে গ্রহণযোগ্য, তাদেরকে দিয়ে জনগণের কাছে আওয়ামী লীগকে এই মুহূর্তে অ্যাড্রেস করাতে হবে। এবং সত্যি কথা কি, আওয়ামী লীগ 5ই আগস্টের যে ঘটনা, সে সরকার হিসেবে এর দায় আওয়ামী লীগের রয়েছে। এটার ব্যাখ্যা আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আওয়ামী লীগ দিতে হবে যে আওয়ামী লীগের কাছে এই ঘটনা ঘটেছে। বিফোর দ্যাট আওয়ামী লীগের উচিত আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির সামনে একটি বক্তব্য উপস্থাপন করা। আমি মনে করি আমার দৃষ্টিতে যে 5ই আগস্ট যে ঘটনাটি বাংলাদেশের মাটিতে সংঘটিত হয়েছিল, সেই 5ই আগস্ট সরকার হিসাবে আওয়ামী লীগ এই রাষ্ট্রকে ওই দিন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল, সেটা আওয়ামী লীগের সরকার হিসাবে ব্যর্থতা।
যার কারণে এতগুলো হত্যাকাণ্ড দেশে সংগঠিত হয়েছিল। প্রত্যেকটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করব, আওয়ামী লীগ যথাযথ বিচার করবে। এবং এই হত্যাকাণ্ডের সাথে যদি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এবং স্বয়ং যদি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জড়িত থাকেন, তাকেও বলতে হবে যে আমি এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আমি যথাযথ আইনের কাছে আমি সুপর্দ হব। এই কথাটি আওয়ামী লীগকে জাতির সামনে খোলাসা করে যদি যতক্ষণ না বলবেন, এবং এই জেনারেশন, যে ইয়াং জেনারেশন যারা এই বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে ইয়াং জেনারেশন যারা আসছে, তাদেরকে যদি আপনারা অ্যাড্রেস করতে ব্যর্থ হন আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের ফিনিক্স পাখিটা বারবারই ফিনিক্স পাখি জাগবে, তবে এই ফিনিক্স পাখি জাগতে একটু সময় নেবে। তাই ডিজিটাল ফিনিক্স পাখিটাকে জাগান, এআই এর যুগে প্রবেশ করুন, সত্যিকার পলিটিক্সটাকে আওয়ামী লীগ ভিতরের কিছু কথা তো এখানে বলা যাবে না, ভিতরে যা করছেন সেটা করুন, কিন্তু জনগণকে দৃশ্যমান যে কাজকর্মগুলো সেটা জনগণের সামনে আপনাদেরকে ডেফিনেটলি এটা প্রদর্শন করতে হবে। তাতেই জনগণ আপনাদের প্রতি আস্থা, আপনাদের প্রতি ভালোবাসা এবং গুজব থেকে বের হয়ে এসে সত্যিকার বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের পতাকা তোলা আসবে বলে আমি মনে করি। তানভীর হায়দার ঠিকই বলছেন যে শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। কেন বলছি কথাটি, আমি যতখানি খবর পাই, যতখানি খবর রাখি এবং কর্মীদের সঙ্গে যতখানি কথা হয়, তাতে তারা বলেন যে শেখ হাসিনা ছাড়া তারা আর কারো লিডারশিপ এখন মানতে রাজি নয়, তারা কারো কথা শুনতে রাজি নয়। এমনকি আপনারা জানেন ওবায়দুল কাদের যখন প্রথম বিবৃতি দিলেন, কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা নানক ভাইকে দেখলাম, কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা শেখ হাসিনা ছাড়া আর কারো কথা শুনতে চায় না, কিন্তু সেই শুনতে না চাওয়াটার পেছনে নিশ্চয় অনেক কারণ আছে। এবং এই যে কর্মীরা যে শুনতে চায় না, এটি কি মানতে রাজি আছে এই নেতৃত্ব? না, শুনুন, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা তো তিনি উল্লেখ করলেন এবং দেশবাসী জানে যে আওয়ামী লীগের মানুষ শেখ হাসিনায় আস্থা, মানে সংখ্যক শুধু আওয়ামী লীগ না, দেশবাসীও শেখ হাসিনার আস্থাশীল। এবং আমি দৃঢ় বিশ্বাস যে কোনো অবস্থাতে শেখ হাসিনার জনপ্রিয়তা কমে নাই এবং বরঞ্চ ইদানিং কালে বেড়েছে। আমি আসল প্রসঙ্গটাতে আসি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি বঙ্গবন্ধু 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আর 5ই আগস্টের পর যে পরিস্থিতি, আপনি যদি দুইটাকে আমার 1979-এ একটি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা, বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 90% নেতা কিন্তু মোস্তাকের মন্ত্রী পরিষদে শপথ গ্রহণ করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে এই সব যারাই শপথ গ্রহণ করেছিলেন অনেকে আওয়ামী লীগের সাথে ছিলেন না, অনেকেই। আমার নিজের অভিজ্ঞতা, আমি 79 থেকে সক্রিয় রাজনীতির সাথে জড়িত, ছাত্র সংসদ নির্বাচনে যখন নির্বাচিত হয়েছিলাম, তারপরে থেকে আমি দেখেছি যে 15ই আগস্টের পর তারা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যেভাবে যে দায়িত্বটুকু পালন করার, কিন্তু তা পালন করে নাই। সেই সময় 16-17 বছরের একজন যুবক ছাত্র হিসাবে বা যুবক হিসাবে আমরা যারা এগিয়ে এসেছিলাম, আমরা কিন্তু ক্ষেত্র সৃষ্টি করেছিলাম ছাত্রলীগে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সমস্ত বাংলাদেশে ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্র সৃষ্টি করেছিলাম। যে এই ছাত্রলীগ, আমি মনে করি যে এখানে আওয়ামী লীগের, আমার তো বাস্তব অভিজ্ঞতা, আমি নিজে আমার উপজেলা 1979-এ 39 জন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছিলেন। আমার এলাকা মৌলভীবাজার 1 তৎকালীন সময় একজন সিরাজুল ইসলাম একজন শিক্ষক ছিলেন, তিনি নির্বাচিত হয়েছিলেন। আমরা কিভাবে নির্বাচিত হয়েছিলাম, আমি তো আমার উপজেলা থেকে, আমরা ছাত্র তৎকালীন সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা সামনে পাই নাই। আপনাদেরকে এটা বুঝতে হবে। এখন মন্ত্রী, এমপি, স্পিকার, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ভেন সেক্রেটারি, এখন যারা আছেন অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, কিন্তু আমরা কিন্তু তৎকালীন সময় কোনো আওয়ামী লীগের নেতাদের পাই নাই। আমরা ছাত্রলীগের ওই গ্রামের ছেলেরা একত্রিত হয়েছি, থানা লেভেলে এসেছি, থানা লেভেল থেকে আমরা জেলা লেভেলে এসেছি, জেলা লেভেল থেকে জাতীয় পর্যায়ে পৌঁছার সৌভাগ্য আমার হয়েছে, আমি দেখেছি। তো এখন এটা কিন্তু শেখ হাসিনা বারবার একটি কথাই বলেন, অনেকবার তিনি এই কথাগুলো, যেতগুলো অনুষ্ঠানে শেখ হাসিনা আবার আসতেছেন, আপনাদের খুব লক্ষ্য করে দেখবেন যে এখানে কোনো নেতৃত্বের প্রয়োজন নাই। যে যার অবস্থান থেকে ঘুরে দাঁড়ান, এবং যে যার অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমি নিজে দাঁড়িয়েছি, আমি আমার যদি ব্যক্তিগত কথা বলতে চাই না, আমি নিজে ঘুরে দাঁড়িয়েছি কিভাবে। আমি যখন সিলেট জেলা এমসি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি, বর্তমান জামাতের আমির যে ডক্টর শফিকুর রহমান, তিনি তখন সিলেট মেডিকেল কলেজ বা ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা সভাপতি। আমরা তো এই যুদ্ধ করে এসেছি, যদিও হয়তো আমাকে দেখতে মনে আলাদা লাগতেছে, আমরা তো সংগ্রাম করেছি। তিনি যখন আমরা 90-এর গণঅভ্যুত্থান ঘটে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং ইসলামী ছাত্র শিবির আলাদাভাবে আন্দোলন করেছি,
আমরা তো সংগ্রাম করেছি, আমার তো অভিজ্ঞতা রয়েছে। এখন আমাদের, আপনি বারবার একটা কথা বলছেন যে আওয়ামী লীগ, আমাদেরকে, আমি যেহেতু একটু সাংগঠনিক দায়িত্বে আছি, সুতরাং আমি বলতে চাই না, সাংগঠনিক দায়িত্বে থাকলে অনেক কিছু বলা যায় না, একটা সীমাবদ্ধতা আছে। তারপরও আমি বলি, যেহেতু প্রবাসে থাকি, বাংলাদেশের আইন অনুসারে নির্বাচন কমিশন, বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, নির্বাচনের কমিশন আইন অনুসারে, বিধি অনুসারে প্রবাসে কোনো শাখা নেই, প্রবাসে কোনো শাখা নেই, আমি তাও বিশ্বাস করি। তারপরও বলি যে আমাদেরকে, আওয়ামী লীগকে, মানুষের শরীরে যখন অসুখ হয়, অসুখের জন্য, অসুখ যদি হয় তাহলে এটা ডায়াগনস্টিক করাতে হবে। আমাদের আওয়ামী লীগের যে 5ই অগাস্ট কি ব্যর্থতা ছিল সেগুলা আমাদের নির্ণয় করতে হবে, এবং নির্ণয় করে কি কি কারণে আমরা হেরেছি। এবং সেই, আমি তো আমার দৃষ্টিতে আমরা জিএনজির কাছে হেরেছি, এবং ইউটিউব ফেসবুকের মিথ্যাচার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেরেছি আমরা। সেই একইভাবে আমি তো আমাদের সবাই, আমি একটা মিনি বাংলাদেশ, এখানে সমস্ত জেলার মানুষ আছে। গতকালকেও যে তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি, তোমাদের এগিয়ে আসতে হবে। আমাদের দেখুন, এখন আজকে হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম যখন ইউটিউব ফেসবুকে সে আসে, তার ফলোয়ার্স বা পিনাকি বলেন বা আরো কেউ যদি আসেন ফেসবুকে, তাদের যেভাবে পিনাকি বাদে আওয়ামী লীগকে একইভাবে, বাংলাদেশ আওয়ামী লীগের এইভাবে সাদ্দাম হোসেন বা নাইয়ান সহ এই ধরনের ছেলেরা তৈরি করতে হবে, যারা যখন ফেসবুক ইউটিউবে আসবে, লক্ষ লক্ষ মানুষ যখন তাদের ফেসবুকে বা তাদেরকে শেয়ার করে ইউটিউব ফেসবুকে, এবং যতদিন না পর্যন্ত আপনি একটি, মানে আপনি যদি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারবেন না, আপনাকে যদি অস্ত্র করতে, এখন যেভাবে তারা যদি বলে ইয়েতে আসো, রাজুতে আসো, আপনারও তো একজন রাজু থাকতে হবে। এখন আমরা তো সবসময় চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের যেভাবে সাদ্দাম হোসেন, এখন দেখি ছাত্রলীগের সভাপতি, যেভাবে যে পর্যায়ে হোক, বিভিন্ন মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া অত্যন্ত ভালো কাজ করছে, ছাত্রলীগের সভাপতি হিসাবে সবকিছু তুলে দিতে পারছেন ইংরেজিতে, ইন্টারন্যাশনালি। এবং নাইয়ান সো আরো তাদের বাইরে থেকেও যদি কোনো স্কলার যদি বেরিয়ে আসতে পারেন, বা আওয়ামী লীগের নেতৃত্বে এইভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাইরে কাদের ভাই বা আরো অন্যান্য যারা, আব্দুর রহমান সাহেব আছেন বাইরে, নানক সাহেব, জাহাঙ্গীর কবির নানক, বা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব সহ ভারত, এদের বাইরেও যদি নতুন প্রজন্ম কেউ নেতৃত্বে আসতে হবে। কিন্তু শেখ হাসিনার বিকল্প, মানে এই মুহূর্তে, এই যে সময়টুকু আমরা পার করছি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে, আমাদের আজকের দিনে আসলে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি মনে করি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তো স্মরণ করি যারা আমাদের, যারা দলের জন্য আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, যারা সংগঠিত করেছিলেন। এবং এই দিনে কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি যে আগামীতে আমরা কি করতে চাই। আমি আশা করি যে আজকের দিনে আপনার যে এই যে বারবার জেগে ওঠা ফিনিক্স পাখির মতো, যে আমরা যদি আবার যদি জেগে উঠতে পারি 71 চেতনায়, বা নতুন যেটা একটা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি আমরা নতুন প্রজন্মকে জাগাতে পারি, যেখানে আমরা হেরেছি কিন্তু জিএনজির কাছে, আমরা হেরেছি কিন্তু নতুন প্রজন্মর কাছে। আমি আপনাদের শোনাবো, একটু কথা বলি। এই যে আন্দোলনটা, যে যৌথ আন্দোলন, আমরা বুয়েটে থেকে দেখেছি। বুয়েটে যখন তাদের রাজনীতি নিষিদ্ধ করার পরে যৌথ লিডারশিপ, ওই যে একটা ছেলে একটা মেয়ে আগায় আসে, একজন আসে বক্তব্য দেয়, আরেকজন যায়। এটা কিন্তু এই যে বুয়েটের থেকে যে নেতৃত্ব সৃষ্টি হয়েছিল, সেই নেতৃত্ব কিন্তু ধারাবাহিকতা এখনো আমরা দেখতে পাচ্ছি। এখনো ঢাকা মেডিকেল কলেজে যে আন্দোলন, যেটা এখনো দানা বাঁধে নাই। ঢাকা মেডিকেল কলেজে হয়তো বাংলাদেশের ইতিহাসে যদি দেখেন, বায়ান্নার ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটা আন্দোলন, 66 ছয় আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনে ঢাকা মেডিকেল কলেজ কিন্তু একটা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছিল। আমরা আশা করেছিলাম ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা যখন আন্দোলনে নেমেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু বন্ধ করে কোনো দিনই দাবায় রাখা যাবে না। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্মৃত প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আমরা ইনশাল্লাহ আমরা শপথ নিতে চাই যে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, এবং আমরা যে শেখ হাসিনা যে ফিরে আসবেন দেশে, আওয়ামী লীগ যে ফিরে আসবে, কারণ তারা তো রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ পুলিশ ছাড়া তো দেশ চালানো যাবে না, এবং প্রশাসন ছাড়া দেশ চালানো যাবে না, সেনাবাহিনী ছাড়া দেশ চালানো যাবে না। যেহেতু তারা এই তিনটি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, তারা পুলিশের প্রতিপক্ষ, তারা বর্তমান সিভিল প্রশাসনের প্রতিপক্ষ, তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ এবং জনগণের প্রতিপক্ষ। ইতিমধ্যে গত 1 মাস আগে যদি আপনি ইউটিউব ফেসবুকে গিয়ে দেখেন, বিএনপি সহ
জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক 85% বাংলাদেশের জনগণ কিন্তু এই ইউনূস সরকারের পক্ষে ছিলেন না। মির্জা ফখরুল ইসলামের 1 মাস আগের যদি বক্তব্য ইউটিউবে দেখেন, তারাও মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে ইউনূস সরকার যদি ক্ষমতা থাকেন, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করে ইউনূস সরকারকে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দাবি করেছিলেন ফখরুল ইসলাম। আমরাও এই প্রতিষ্ঠাবাসীকে এই দাবি করতে চাই যে এই সরকার পদত্যাগ করে একটি সাংবিধানিক সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান। জি জি, বুঝতে পেরেছি। আমি শেষ করব, তানভীর হায়দার যদি আপনি শেষ ইয়াটি দেন যে